আশরাফুল আলম স্বাগত জানাচ্ছি টিভির মধ্যরাতের খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন। এছাড়াও দেখবেন দেশের প্রধান হাসপাতাল ঢাকা মেডিকেলে রাতে ডাক্তারদের অনুপস্থিতিতে ওয়ার্ড বয় এবং সুইপারদের অপারেশন এবং ব্যবস্থাপত্র দেওয়ার অবিশ্বাস্য ঘটনা নিয়ে বিশেষ রিপোর্ট। এবারে পুরো খবর। বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী 15 দিনের মধ্যে ক্যান্টনমেন্টে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছে সামরিক ভূমি অধিদপ্তর। এই প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে এই চিঠি ভিত্তিহীন এবং প্রতিহিংসামূলক। এ ব্যাপারে করণীয় ঠিক করতে বেগম জিয়া তার গুলশানের অফিসে গভীর রাত পর্যন্ত বৈঠক করেন দলের সিনিয়র নেতা এবং আইনজীবীদের সাথে। আহমেদ সাগরের রিপোর্ট। 1981 সালে রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ হবার পরের বছর ঢাকা সেনানিবাসের শহীদ মনিরুল রোডের প্রায় 9 বিঘারে বাড়িটি বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয় স্বামীর চাকরি সূত্রে, যেখানে আরও আগে থেকেই বসবাস করে আসছিলেন তিনি। গত 1 এপ্রিল সংসদে এ নিয়ে আলোচনায় বাড়িটি তার ছেড়ে দেওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের এক সপ্তাহের মাথায় বাড়ি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলার পর বেগম খালেদা জিয়াকে ওই বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দেয় সামরিক ভূমি অধিদপ্তর। বিকেল 3টার দিকে এই নোটিশ মনিরোডের বাড়িতে পৌঁছলে তা গ্রহণ করেন বাড়ির কেয়ারটেকার। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ওই নোটিশের ব্যাপারে দলের প্রতিক্রিয়া জানান যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান। সামরিক ভূমি অধিদপ্তর কি একটা আছে, একটা প্রতিষ্ঠান আর কি, তাদের কাছ থেকে এই চিঠি এসছে। চিঠিতে কি আছে? আমরা চিঠিতে এইভাবে ডিটেল আমরা এখনো দেখি নাই, কিন্তু মূল কথা যেটা সেটা হলো যে 15 দিনের সময় দেওয়া হয়েছে তাকে সেই গৃহ ছেড়ে দেওয়ার জন্য। যে চিঠিটা দেওয়া হয়েছে সেই চিঠির কোনো আইনগত ভিত্তি নেই। মূলত এটা রাজনৈতিক প্রতিহিংসা, দেশ এবং বিদ্বেষের বশবর্তী হয়ে সরকার করছে। অনেক কিছু নিয়ে এই জনগণ বিপর্যস্ত আজ, কিন্তু সরকারের কাছে মনে হয় যে এসব কোনো কিছুই তত গুরুত্বপূর্ণ না যতটা না গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়াকে তার দীর্ঘ প্রায় 3 যুগ ধরে বসবাস করার যে বাড়ি, সেখান থেকে উৎখাত করা। সরকারের অন্যায়, বেআইনি এবং প্রতিহিংসামূলক যে আচরণ, এর বিরুদ্ধে দলের যে রাজনৈতিক কর্মসূচি চলছে এটা অব্যাহত থাকবে। নোটিশে বাড়ি বরাদ্দ বাতিলের 5টি কারণ উল্লেখ করা হয়েছে। এগুলো হলো সেনানিবাসের কোনো বাড়ি বা জমি বা সম্পত্তি কোনো বেসামরিক ব্যক্তির অনুকূলে বিক্রি বা ইজারা বা হস্তান্তর করা যায় না। সরকার, রাষ্ট্রপতি বা অন্য কোনো কর্তৃপক্ষের এমন কোনো এখতিয়ার নেই। সেনানিবাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। সেনা শৃঙ্খলা বিঘ্নিত হবার আশঙ্কা এবং নিরাপত্তা বিঘ্নিত হবার আশঙ্কা। বাড়ি বরাদ্দ বাতিলের নোটিশ পাওয়ার পর করণীয় ঠিক করতে রাতে জরুরি বৈঠকে বসেন বেগম খালেদা জিয়া সহ বিএনপির সিনিয়র নেতা এবং আইনজীবীরা। আহমেদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। 5 দিনের সরকারি সফরে ঘণ্টাখানেক আগে সৌদি আরব রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের সাথে বৈঠক এবং ওমরাহ পালন করবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 34 জন এই সফরে তার সঙ্গী হয়েছেন। আশরাফুল হকের রিপোর্ট। সোমবার রাত 12:15টায় বাংলাদেশ বিমানের বিশেষ উড়োজাহাজে করে সৌদি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত হন মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনীর প্রধান, কূটনৈতিক ও সচিবগণ। সরকার গঠনের পর এই প্রথম দেশের বাইরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সৌদি সফরে মঙ্গলবার রিয়াদে পৌঁছেই প্রথমে তিনি বৈঠক করবেন বাদশাহর সাথে। ওমরা পালন শেষে দেশে ফিরবেন 25 এপ্রিল। বাদশাহ ফাদের বিশেষ আমন্ত্রণে তিনি সফরে যাচ্ছেন, পবিত্র ওমরা হজ পালন করবেন। বাদশাহর সাথে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। বাংলাদেশি সম্প্রদায়ের সাথেও তার বৈঠক হবে। 2 পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক আছে। জনশক্তির বিষয়টি তো থাকবেই, অন্যান্য বিষয়েও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। বিদেশে যাবার আগে সন্ধ্যায় দলের সভাপতি মণ্ডলীর সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী। সেখানে সিদ্ধান্ত হয় তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব পালন করবেন সৈয়দা সাজেদা চৌধুরী। নেত্রীর অবর্তমানে পতাকা কাউকে দিয়ে যেতে হবে। আজকে আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ডেপুটি লিডার বেগম সাজেদা চৌধুরীকে ওনার অবর্তমানে দলের পতাকা বহরের দায়িত্ব অর্থাৎ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরব সফর ও অন্যান্য বিষয় অবহিত করার জন্য দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী।
সিঙ্গাপুরের রাষ্ট্রপতির মেডিকেল চেক আপ ও তার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সৌদি সফরে সাফল্য কামনা করেন। এরপর প্রধানমন্ত্রী রাজধানী স্কয়ার হাসপাতালে যান তার অসুস্থ স্বামী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে। আশরাফুল হক, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি তাকে পদে রেখেও কাজ করতে না দেয়াকে অন্যায় শাস্তি হিসেবে উল্লেখ করেছেন। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বন্দী অবস্থায় বাধ্য হয়ে লেখা যে চিঠির কারণে সভানেত্রী তাকে ভুল বুঝেছেন, সে ভুল ভাঙার আশায় রয়েছেন তিনি। রাজনীতি থেকে অবসর নেওয়ার সম্ভাবনা নাকচ করে আব্দুল জলিল বলেন, দলের প্রতি তার আনুগত্য এখনো যে কারো চেয়ে বেশি এবং নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে চান তিনি। বদরুদ্দোজা বাবু জানাচ্ছেন বিস্তারিত। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি বিরোধী অভিযানে গ্রেপ্তার হবার পর নিজের মুক্তি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছিলেন আব্দুল জলিল, যা সাংবাদিকদের পড়ে শুনিয়েছিলেন তার স্ত্রী। তাতে নিজের দল আওয়ামী লীগ এবং দলের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা সমালোচনা ছিল। মুক্তি পেলে রাজনীতি ছেড়ে দেওয়ারও ইঙ্গিত ছিল সেই চিঠিতে, যা তখন তোলপাড় এবং বিতর্ক তুলেছিল। সে কারণে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাননি তিনি। জলিল বলছেন, তিনি ছিলেন পরিস্থিতির শিকার। আই এম দ্য অনলি ম্যান যে অত্যাচারিত হয়েছে আওয়ামী লীগের। কোন বেটা আছে যে ওইরকম ওই অবস্থায় চিঠি সই না করে পারবে? কত বড় বাহাদুর আছে দেখা গেল, একটা বাহাদুর বার করে গেল। যেখানে জীবনের ভয়, যেখানে পরিবারের উপর অত্যাচারের ভয়, যেখানে আমার সন্তান সন্ততির জীবনের নিরাপত্তাহীনতা, ওই সময় কোনো বেটা। আমি তো বন্দি অবস্থায় সই করেছি, বন্দি অবস্থার বাইরে যেতে 24 ঘন্টা দালালি করছে। তাদের অবস্থা কি এখন? হ্যাঁ, তারা ভালো আছে, তারা খুব ভালো আছে। বিপুল বিজয়ী হয়ে দল ক্ষমতায়, কিন্তু কোনো দায়িত্বে নেই আব্দুল জলিল। ঠাঁই হয়নি মন্ত্রিসভায়ও। পদ রেখেও এভাবে নিষ্ক্রিয় করে রাখাকে শাস্তি হিসেবে উল্লেখ করেন তিনি। তারপরও অপেক্ষায় আছেন সভানেত্রীর ভুল ভাঙার। আমার নেতৃত্ব ল্যাবেটে যে বলছে যে বাঁচার জন্য আমার বিরুদ্ধে বললে হলেও বলেন, তো আমার উনি তারপরে উনার তো আমার বিরুদ্ধে শাস্তি দেওয়া তো উনার ঠিক হয় না, উনার ঠিক হয় না। তাই উনি সেদিন মিথ্যা কথা বলছেন, মানে সঠিক কথা বলার নাই। আর না হলে পরবর্তীকালে উনি মানুষের দ্বারা মিসগাইডেড হয়েছেন। কারণ আমি শেখ হাসিনার আমার চেয়ে লয়াল একটা ব্যক্তি উনি বের করুক, আমার চেয়ে লয়াল। তার বর্তমান অবস্থার জন্য দলের কোন কোন নেতার দায়িত্বহীনতা, এমনকি কারো কারো ইন্ধনও আছে বলে অভিযোগ করেন জলিল। গোটা দেশ চালাচ্ছেন, এত বড় দল চালায়, উনি ওনাকে বুঝাতে হবে কেন? উনি বুঝতে পারেন না? উনি আমাকে বলেন নাই যে জলিল ভাই সবাই আমার বিরুদ্ধে কথা বলতেছে, আপনি 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 আমার বিরুদ্ধে আমার পক্ষে স্ট্যান্ড নিয়েছেন? মতিয়া চৌধুরী বলে নাই? মতিয়া বাস্তবের বসে বলে নাই জলিল ভাই আপনি একমাত্র লোক যে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিচ্ছেন? বলে নাই? এরা সব ভুলে গেছে। এরা সব নিজের স্বার্থ সিদ্ধির জন্য সত্য কথা বলতে সাহস পেলে এরা। এদের মধ্যে সেই গাছ যদি থাকতো তারা বলতে পারতো যে একটা লোকের প্রতি অন্যায় হচ্ছে। আমি মন্ত্রিত্বের জন্য লাগাইতে না, কিন্তু আমি পার্টির নির্বাচিত সেক্রেটারি, আমি আমার পার্টির দায়িত্ব পালন করতে চাই। আব্দুল জলিল জানিয়েছেন, দলের সভানেত্রীর সাথে দেখা করে তার হতাশা আর ক্ষোভের কথা বলেছেন তিনি, কিন্তু কোনো উত্তর পাননি। তারপরও রাজনীতি ছেড়ে দেবার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, সে সময় এখনো আসেনি। বদরুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, ঢাকা। পিছিয়ে গেছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্তকারী সংস্থা এবং প্রসিকিউশন সেল গঠন প্রক্রিয়া। এ ব্যাপারে সোমবার ঘোষণা দেওয়ার কথা থাকলেও দুপুরে এক ব্রিফিং এ আইন প্রতিমন্ত্রী বলেন, তদন্তকারী সংস্থা এবং সরকারি কৌশলীদের নাম এবং তাদের নিরাপত্তা সহ অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি চূড়ান্ত না হওয়ায় এবং প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী দেশের বাইরে থাকায় ঘোষণা দেওয়া যাচ্ছে না। মোস্তফা খন্দকারের রিপোর্ট। যুদ্ধাপরাধীদের বিচার কিভাবে হবে, কাদের নিয়ে তদন্তকারী সংস্থা হবে, কারা কৌশলী থাকবেন, এই বিষয়গুলো নিয়ে গত কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক করেন আইনমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি। আর রোববার রাতে বৈঠকের পর সোমবার তদন্তকারী সংস্থা ও আইনজীবীদের নাম ঘোষণার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু সোমবার দুপুরে আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে আইন প্রতিমন্ত্রী জানালেন, এখনো এসব বিষয় চূড়ান্ত করতে পারেননি তারা। তাছাড়া প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী দেশে না থাকাও অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি। আজকে মাননীয় আইনমন্ত্রী মহোদয় চলে গেলেন বাইরে একটা কনফারেন্সে, পূর্ব নির্ধারিত কনফারেন্সে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেখতেন হতে যাচ্ছেন। বিভিন্ন কারণে আজকে এটা আপনাদের কাছে নামগুলো ঘোষণা দেওয়া যাচ্ছে না। প্রতিমন্ত্রী জানান, আইনমন্ত্রী দেশে ফিরলে এ মাসের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্তকারী সংস্থা এবং সরকারি আইনজীবীদের নাম ঘোষণা করা হবে।
আগামী 16 ডিসেম্বরের মধ্যে বিচার কাজ শেষ হবে বলেও